আমার হিয়ার মাঝে। লিখেছেন প্রহর চৌধুরী। পর্ব সংখ্যা 12। ক্যালভি, প্লিজ স্টপ। কি বাচ্চামো শুরু করেছিস? ঋষভের কথায় তেতে উঠল ক্যালভিন। কয়েক পা এগিয়ে গিয়ে বলল, লাইক সিরিয়াসলি? বাচ্চামো লাগছে তোদের কাছে? নাকি ও তোর বোন বলে তুইও জানাতে চাইছিস না? তুইও সেলফিশ হয়ে গেলি রিস? তুই ভুল ভাবছিস ক্যালভি। এমন কিছুই না। অ্যাশ খুব রাগ করবে জানতে পারলে। সেদিন তো নিজের চোখে দেখলি ও কেমন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করছে, নিজের ক্ষতি করছে। ঋষভের এসব কথা ক্যালভিনের কাছে যুক্তিহীন লাগলো। ও ক্ষেপে বেরিয়ে যেতে নিলেই ক্যাথালিন ওর হাত ধরে আটকালো। রাগে ক্যালভিন দাঁতে দাঁত পিষে বলল, উফ ক্যাথ, ছাড় আমার হাত। ক্রিস্টিয়ান ক্যাথালিনের থেকে ক্যালভিনকে টেনে সামনে এনে বলল, দেখ কেলভি, হিয়াকে আমরা কেউ চিনি না, জানি না, কখনো দেখিও নি, সুতরাং ওর প্রতি এত রাগ রাখিস না। আর অ্যাশ তো কখনো জানায়ও নি ওকে। এখানে ওর দোষটা কোথায়? ক্যালভিন রেগে ক্রিস্টিয়ান থেকে নিজেকে ছাড়িয়ে বলল, আমি কখনো জানাতেও চাই না, দেখতেও চাই না, ওর মতো মেয়েকে আমি দেখতে চাই না। অ্যাশ কখনো জানায়নি বিধায় আমি জানিয়ে দেব। আর ওই মেয়ে কোনো কেন এসেছে হ্যাঁ অ্যাশের হৃদয়ে, কেন এত ক্লোজ ভাবে মেলামেশা করেছে, কেন? এবার খুব মেজাজ খারাপ হলো ঋষাবের। ও তেতে যেয়ে ক্যালভিনকে বলল, কারণ হিয়া অ্যাশকে খুব ভালো ফ্রেন্ড ভাবে। ওরা খুব ভালো ফ্রেন্ড। আর দেখতে গেলে দোষ অ্যাশের নিজের। ও কেন ছোট থেকে হিয়াকে সাথে নিয়ে ঘুরতো? ক্যালভিন রেগে ঋষাবের মুখোমুখি দাঁড়িয়ে বলল, তুই নিজের বোনকে ডিফেন্ড করছিস রিস? তোর চোখে কি অ্যাশের কষ্টগুলো বাধে না, নাকি অন্ধ হওয়ার নাটক করছিস, কোনটা? এবার ঋষাব রেগে ক্যালভিনের শার্টের কলার চেপে বলল, অনেক বেশি কথা বলছিস ক্যালভি। কতটুকু চিনিস তুই অ্যাশকে? জাস্ট স্কুল থেকে চিনিস। আর ওই আর আমি ওর চাইল্ডহুড ফ্রেন্ড। তোর থেকে 1000 গুণ বেশি আমি ওকে চিনি। ক্রিস্টিয়ান ক্যাথালিন দুজনেই ঋষাব আর ক্যালভিনকে ছাড়িয়ে আলাদা করলো। ক্যাথালিন ওদেরকে বলল, স্টপ ইট গাইস, কি করছিস? তোরা ভুলে গেছিস আমার আমরা এখন আয়াসের রুমে আছি, ও যে কোনো সময় চলে আসবে। ক্রিস্টিয়ান ও ক্যাথালিনের সুরে বলল, এক্স্যাক্টলি। এখানে এভাবে ঝামেলা করিস না। অ্যাশ যে হিয়াকে নিয়ে কতটা পসেসিভ সেটা আমরা সবাই জানি, সো প্লিজ থাম। আজব, তোরা সবাই কেন ওই মেয়েকে ডিফেন্ড করতে চাইছিস? মেয়েটার কি কোনো দোষ তোদের চোখে বাজছে না? ক্যালভিনের কথায় ক্যাথালিন বিরক্ত হয়ে বলল, এখন তো মনে হচ্ছে আয়াসের সাথে তোকেও সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। পাগল হয়ে গেছিস তুই? বলে ক্যাথালিন বেডে বসে পড়ল। ক্রিস্টিয়ান বলল, দেখ ক্যালভি, বেশি বেশি করে ফেলছিস। আমরা কেন ওকে ডিফেন্ড করতে যাব? অ্যাশ আমাদের ফ্রেন্ড, ওর জন্য আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু মেয়েটা অ্যাশের ফিলিংস সম্পর্কে কিছু জানে না। এখানে ওর দোষ কি? আর অ্যাশ যখন জানাতে নিষেধ করেছে, তখন তুই কেন এত ঝামেলা করে সব জানাতে চাইছিস? আজব, জানাতে সমস্যা কি? এখানে অ্যাশ কষ্ট পাচ্ছে, যার জন্য কষ্ট পাচ্ছে তার সম্পূর্ণ রাইট আছে এটা জানার। তোরা এমন করছিস কেন? ক্যালভিনের কথায় ক্যাথালিন বলল, কারণ তুই সাধারণভাবে বলতে চাচ্ছিস না। এখন পর্যন্ত আয়াসের যত পাগলামো কান্নাকাটির ভাঙচুরের ভিডিও করে ওটা পাঠাতে চাইছিস। কে ভিডিও করে পাঠাতে চাইছে? পেছন থেকে আয়াসের গুরু গম্ভীর ভারী কণ্ঠে বলা কথায় সবাই চমকে পেছনে তাকালো। আয়াসের ডান হাতে তখনও স্পর্শ সফেদ ব্যান্ডেজ করা। ও রুমে ঢুকে বলল, বল, আমি কিছু জিজ্ঞাসা করেছি। ক্যাথালিন তড়িঘড়ি করে বলল, আরে তেমন কিছু না, আমরা ঋষভকে বলছিলাম। তো কি বলছিলি? আয়াসের কথায় ক্রিস্টিয়ান এগিয়ে গিয়ে বলল, আমরা তো সবাই তোকে নিয়ে ট্যুরে যেতে চাইছি, তাই ওকে বলেছিলাম সব ভিডিও করতে। আয়াসের চেহারা দেখে বোঝা যাচ্ছে ও এসব কথা বিশ্বাস করেনি। ওদের সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আয়াস। কিন্তু ক্যালভিন কোনো প্রকার ভয় বা ভনিতা ছাড়াই আয়াসকে বলল, এরা মিথ্যা বলছে সব তোকে। দ্রুত ঋষাব এসে
ক্যালভিনের মুখ চেপে ধরলো। আয়াসের দিকে ফিরে বলল, ওর মাথা তোর থেকে খারাপ হয়ে গেছে বেশি। তুই কিছু মনে করিস না। এই ক্রিস, ওকে নিয়ে যা। ওকে ছাড় রিস। আয়াসের কথায় ঋষভ ওকে না ছেড়ে দ্রুত নিয়ে যেতে লাগলো। ক্যালভিন নিজেকে ছাড়িয়ে বলল, ছাড় আমাকে। তোদের মতো অন্ধ না আমি। আমি তোর ফায়ারফ্লাইকে সব বলতে যাচ্ছি। তোর কান্নাকাটির ভিডিও, পাগলামির ভিডিও সব আছে আমার কাছে। আমি ওকে সব জানিয়ে দিব। এবার আয়াসের কুচকানো ভ্রু শীতল হলো। ক্যালভিনের দিকে তাকিয়ে বলল, পাগলামি ছাড় ক্যালভি। ওহ, আমি পাগলামি করছি? এক পাগল আমাকে বলছে আমি পাগলামি করছি? ক্যালভিনের কথায় আয়াস কিছু বলল না। ঘরে ঢুকে ওর সামনে দাঁড়িয়ে বলল, যা বাড়ি যা। তোর মাথা গরম আছে, যা। অ্যাশ, কার জন্য কষ্ট পাচ্ছিস তুই? কার জন্য? মেয়েটা তোর সম্পর্কে জানেও না। কেন জানাচ্ছিস না? কষ্ট পাবে বলে? ও তো ডিজার্ভ করে এটা। ক্যাথালিন ক্যালভিনের হাত ধরে ওকে নিয়ে যেতে নিলেই ক্যালভিন হাত ছাড়া দিয়ে বলল, মেয়েটা জানুক তুই ওর জন্য কতটা কষ্ট পাচ্ছিস। একটা নোংরা মেয়েও। সাথে সাথেই আয়াস রাগে ক্যালভিনের শার্টের কলার চেপে বলল, স্টপ ইট ক্যালভি। করবো না আমি স্টপ। আমি তোর পরিবর্তন মানতে পারছি না। ওর বাবা মা তোর সাথে বিয়ে ঠিক করলো, তোর মাকে কথা দিল। এখন ওনাদের মেয়ে যে অন্য কাউকে পছন্দ করলো, ওনারা ধ্যান 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 করে রাজিও হয়ে গেল। তুই বুঝতে পারছিস কি নোংরা বাবা মা আর কি নোংরা মেয়ে? সাথে সাথে আয়াস ক্যালভিনের নাক বরাবর জোরে একটা ঘুষি মেরে ওকে নিচে ফেলে দিল। আয়াস ক্যালভিনের ওপর বসে আরো কয়েকটা ঘুষি মারলো। চেঁচামেচি করে ঋষভ, ক্রিস্টিয়ান, ক্যাথালিন ওকে আটকাতে চাইলো। এত চেঁচামেচিতে নিচে থেকে ইশরা দৌড়ে আসলো। এমন অবস্থা দেখে তিনি আটকাতে লাগলেন। ক্যাথালিন নিচে পড়ে থাকা ক্যালভিনকে উঠিয়ে নিজের ওপর ভর দিয়ে বাইরে নিয়ে যেতে নিলেই ক্যালভিন ঠোঁটের পাশে রক্ত মুছে আয়াসের দিকে তাকিয়ে হেসে বলল, তোর হিয়ার যদি বাচ্চাও হয়ে যায় আমি তবুও ওকে জানাবো। আমি জানাবো অ্যাশ, তুই যে কষ্ট পাচ্ছিস তা আমি ওকে জানিয়েই ছাড়বো। ও যদি সত্যিই জেনে মরেও যায় তবুও আমি জানাবো ওকে, আমি জানাবো। না ক্যালভি, তুই ওকে কিচ্ছু জানাবি না, কিচ্ছু না। আয়াস করুণ সুরে বলল। ক্যালভিন হেসে হেয়ালি করে বলল, আমি জানাবোই। 10 বছর পর হলেও জানাবো, 50 বছর হলেও জানাবো। আমি কথা রাখতে জানি অ্যাশ, আমি কথা রাখতে জানি। অতীতের কথা মনে করে চেঁচিয়ে উঠল আয়াস। ওর এখনো ও এখনো বসে আছে সেই তুষার ঝড়ের ভেতর। মাথায় বরফের আস্তরণের চুলগুলো ঢেকে দিয়েছে। আয়াস মুখে হাত দিয়ে সে অবস্থায় বলল, তুই ঠিকই কথা রেখে ফেললি ক্যালভি। তুই ভালো করিসনি ক্যালভি, তুই ভালো করিসনি। তুই জানিস না তুই কি করেছিস। সামান্য কিছুতেই ওর হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায়। ও তোর আর আমার মতো শক্ত হৃদয়ের না। ও কোমল হৃদয়ের। ও কিছুতেই মানতে পারবে না। আমি চিনি ওকে। কিছুক্ষণ থেমে আয়াস আবার বলল, কোথায় চলে গেলে হিয়া? ফিরে এসো প্লিজ। হিয়া, ফিরে এসো। ভালোবাসার লোভ দেখিয়ে আমাকে কেন ধ্বংস করছো? কেন? চলেই তো গেছিলে, আবার ফিরে কেন আসলে? আমি তো নিজেকে সামলে নিয়েছিলাম। তুমি এসে আবার আমার বন্দি করা হৃদয়ে ভালোবাসা জাগিয়েছো। আমি তো ছেড়ে দিয়েছিলাম তোমাকে, দোয়া করেছিলাম। কেন ফিরলে? কেন? এভাবে যদি আমাকে কষ্ট দিবে তাহলে কেন ফিরে এলে? প্লিজ হিয়া, ফিরে এসো প্লিজ। তোমাকে না জানানোর শাস্তি দিও না আমাকে প্লিজ। রাতভর হাহাকার শেষে ভোরের আলো ফুটতেই চারপাশ নেমে এলো এক অদ্ভুত নীরবতা। যেন ঝড় তার সমস্ত ক্রোধ উগরে দিয়ে এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। আকাশ ছিল হালকা নীল। সূর্যের প্রথম কিরণ তুষারের ওপর পড়তেই চারদিকে ঝলমলে রূপালি আভা ছড়িয়ে পড়ল। রাস্তাঘাট, গাছপালা, ছাদের কার্নিশ সবকিছু সাদা চাদরে ঢাকা। মনে হচ্ছিল পুরো পৃথিবীটাকে কেউ নতুন করে সাজিয়েছে। গাছের ডালগুলো ভারী তুষারে নুয়ে পড়েছে। ছোট ছোট ঝোপগুলো যেন সাদা ভাস্কর্যের রূপ নিয়েছে।
মুনলিট হুইসপার্সের নিজের কক্ষে বসে আছে আরিশ। সারা রাত চোখের পাতা এক করতে পারেননি তিনি। কোথাও খুঁজতে বাকি রাখছেন না। ভোর 5টার ঝড় থেমেছে তখন থেকে। তার পুলিশ হায়ার করা পুলিশ টিম সহ ডিটেকটিভ টিমও বেরিয়েছে। আরিশ টেবিল থেকে ফোন উঠিয়ে কল লাগালো ইশরার নাম্বারে। ইশরা কল রিসিভ করতেই আরিশ বললেন, আয়াস বাড়ি ফিরেছে? না। স্ত্রীর উত্তর শুনে মাথা চেপে ধরলেন আরিশ। এই ছেলেকে নিয়ে তিনি পারবেন না। তিনি আবারও জিজ্ঞাসা করলেন, রুইয়াস কোথায়? ও বাড়িতেই ছিল, একটু আগে বেরিয়েছে। ইশরাক ক্লান্ত কণ্ঠে বললেন, সারা রাত তিনি ঘুমাননি। আরিশ বললেন, বাকিরা কোথায়? ঋষাব, রিনভি, নাজ, ক্যাথালিন, ওরা সবাই বেরিয়েছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোন কেটে দিলেন তিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 10টা বাজে। চেয়ার থেকে উঠে পর্লকে এক ডাক দিতেই পর্ল ভেতরে এসে বললেন, স্যার, বাইরের কি খবর? ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? পর্ল মাথা তুলে বললেন, স্যার, ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। অনেক পরিবার আটকে পড়েছে। রাস্তায় রাস্তায় অনেক গাছ ভেঙে পড়েছে। আরিশ জানতেন এমন কিছুই হবে। তিনি বললেন, আজ রেস্টুরেন্ট বন্ধ থাকবে। সব কর্মচারীদের বলো পুলিশদের সাথে হাত মিলিয়ে সাধারণ মানুষের যেন হেল্প করে। আর হসপিটালগুলোয় লোক লাগাও। হিয়ার ছবি দাও তাদের। নাম পরিচয়হীন কেউ হসপিটালে অ্যাডমিট হলেই যেন চেক করে দেখে। জি স্যার, বলেই বেরিয়ে পড়েন পর্ল। আরিশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিজেও বেরিয়ে পড়ে কক্ষ থেকে। নিজের গাড়িতে বসে আছে আরিশ, পাশে সেক্রেটারি পর্ল। এভাবে উনি বসে থাকতে পারবে না, কথা দিয়েছেন আয়াসকে। মাঝ রাস্তায় খেয়াল করলেন একটা পাইন গাছ পড়ে আছে। কয়েকটা লোক মিলে দাঁড়িয়ে দেখছে সেটা কিভাবে সরানো যায়। আরিশ নিজেই সাহায্য করবেন বলে নেমে পড়লেন। সাথে ড্রাইভার আর সেক্রেটারিকে নামালো, নির্দেশ দিলেন। আরিশ কাছে যেতেই দাঁড়ানো 3জন লোক এগিয়ে এসে বললেন, আরে মেয়র স্যার, আপনি কেন নামলেন? আমরা করে দিচ্ছি। আরিশ হেসে ফেললেন তাদের কথায়। তিনি বর্তমান মেয়র নন, তবুও এখানকার অনেক মানুষ এখনো তাকে মেয়র বলেই সম্বোধন করেন। মানুষের এত ভালোবাসা এখনো তিনি পাচ্ছেন দেখে খুশি হলেন। তিনি হেসে তাদের মতো আমেরিকান ভাবে বললেন, কেমন আছেন আপনারা সবাই? অনেক ভালো স্যার, আপনি? 3জনের ভেতর একজন বলে উঠল। আরিশ হেসে বললেন, অনেক ভালো। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শুনলাম। সবাই সুস্থ আছেন আশা করি। কথা শেষ করার আগেই আরো একটা গাড়ি এসে থামলো বিপরীত। সেটা দেখে আরিশ জানালেন, চলুন, এটা দ্রুত সরিয়ে ফেলি, নয় অনেকের সময় নষ্ট হবে। বলেই হাতে 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 ধরাধরি করে গাছটা সরিয়ে দিলেন। সাথে সাথে একটা লোক বললেন, আপনি না ধরলেও পারতেন স্যার। আরে আপনারা সবাই ধরেছেন, আমার ধরতে সমস্যা কি? আরে সবাই ধরলে জলদি হয়ে যাবে। আমি একজন নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব। আরিশের কথায় লোকগুলো একজন হ্যান্ডশেক করে বললেন, আপনি এখনো চেঞ্জ হননি স্যার, এখনো আগের মতোই আছেন। আরিশ হেসে সবার সাথে হ্যান্ডশেক করতেই নজরে পড়ল সামনে একটা লোককে, বর্তমান মেয়র উইলিয়াম। তিনি হেসে এগিয়ে আসলেন আরিশের কাছে। আরিশও হেসে কুশল বিনিময় করলেন। মেয়র হেসে বললেন, কেমন আছো এক্স মেয়র? শুনলাম সেলের গার্লফ্রেন্ডকে পুলিশ টিম তৈরি করে সার্চ করছো। কথাগুলো যে খোঁচা মারতে বলেছে ভালোই বুঝলো আরিশ। তিনি তীক্ষ্ণ হাসি দিয়ে বললেন, দেশের একজন নাগরিককে খুঁজতে এমন করার অধিকার আছে, আশা করি তুমি ভালোই জানো। আর আমাকে রাষ্ট্র বিষয়ে বোঝাতে এসো না। এবার হাসি কমে আসলো উইলিয়ামের। তিনি একটু কঠোরভাবে বললেন, একজন নাগরিককে খুঁজতে এত টিম কে পাঠায়? আমি পাঠাই। এমন টিম অন্য নাগরিকদের খুঁজতে আমি আগেও লাগিয়েছি, আশা করি ভুলে যাওনি।
এই একটা ব্যাপার তোমাকে আমাকে আলাদা করেছে। তুমি সবাইকে সাধারণ নাগরিক হিসেবে দেখো, আর আমি সবাইকে আমার কাছের মানুষ হিসেবে দেখি। আরিশের কথায় চোয়াল শক্ত হয়ে গেল উইলিয়ামের। তিনি কঠোরভাবে বললেন, এমন একটা সময়ে এভাবে ফোর্স নিজের কাজে লাগাতে পারো না। অন্তত আমি মেয়র থাকতে এমন করতে দেব না। এবার আরিশ রেগে বললেন, আমাকে রাগাতে এসো না উইলিয়াম, আমার রাগ তোমার জন্য ভালো হবে না। বলেই চলে যেতে নিলেই উইলিয়াম আটকে বললেন, দেখি কিভাবে ফোর্সকে কাজে লাগাও। আরিশ এবার হেসে তার দিকে তাকিয়ে বললেন, তুমি খুব ভালো করেই জানো তোমার থেকে মানুষ আমাকে ঠিক কতটা ভালোবাসে। আমার এক ডাকে লস অ্যাঞ্জেলস এর মানুষ জড়ো হয়ে যাবে। এসব ঠুনকো বিষয়ে নিজের মস্তিষ্ক না ঘেঁটে একটু তুলে রাখো। সামনের বছরে প্রতিদ্বন্দ্বী হিসেবে আমাকে পাবে। নিজের জায়গা শক্ত করো, আমার মতো কারোর সামনে দাঁড়াতে পারবে না। আরিশের কথা খুব সম্মানে লাগলো উইলিয়ামের। তিনি তেতে বললেন, অহংকার করো? অহংকার নয়, মানুষের ভালোবাসা, আত্মবিশ্বাস এটা। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালেন না আরিশ। এসব ঠুনকো বিষয়ে এখন তিনি মাথা ঘামাতে চান না। গাড়ি চলছে আরিশের। এখন একটারও বেশি বাজে। কেউ এখনো হিয়ার সন্ধান দিতে পারেনি। আরিশ অস্থির হলেন। ওনার ভয় লাগছে। কাল রাতে যে ভয়াবহ ঝড় হলো, হিয়া আদেও জীবিত আছে তো? পলকে বললেন, খবর দাও, এখনো কেন কোনো নিউজ আসলো না? স্যার, লস অ্যাঞ্জেলসের 3টি ডিটেকটিভ টিম কাজ করছে। প্রায় 18 জনের বেশি কাজ করছে এই মুহূর্তে। আর 3 সদস্যের 8টি টিম খুঁজছে। পর্লের কথায় মেজাজ খারাপ হলো আরিশের। তিনি তেতে গিয়ে বললেন, এখনো কেন খুঁজে পাচ্ছে না? কেন? নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করলেন তিনি। 24 ঘন্টা হলো নিখোঁজ। মাথায় নানান চিন্তা ঘুরছে। হিয়ার যদি কিছু হয়, তার ছেলেকে কেউ আর বাঁচিয়ে রাখতে পারবে না। কেউ পারবে না। আয়াস তার বাহু আয়াস তার বহু আদরের সন্তান। ব্যক্তিত্ব ও আয়াস অনেকটা তার মতো পেয়েছে। তিনি মুহূর্তের মাঝে কল লাগালেন একটা নাম্বারে, আর রিসিভ করে বললেন, আর রিসিভ হতেই খুবই খুশি হয়ে অপর পাশের লোক বললেন, আরিশ আহমেদ, কেমন আছো? এই তো, তুমি কেমন আছো? আরিশ কিছুটা হাসার চেষ্টা করে বলল, যেটা ভালোই বুঝতে পারলো অপর পাশের লোক। তিনি সন্দিহান কণ্ঠে বললেন, কিছু সমস্যা হয়েছে? আরিশ কিছু না লুকিয়ে আরিশ বললেন, আই নিড এ ফেভার দোস্ত। কি হয়েছে আরিশ? আরিশ স্বাভাবিকভাবেই বললেন, ডু ইউ রিমেম্বার হিয়া? ইয়েস ইয়েস আই ক্যান। আয়াস যাকে পছন্দ করে, সেদিন পার্টিতে দেখেছিলাম ওকে। আয়াসের সাথে খুবই সুন্দর মানাবে। কিন্তু কি হয়েছে? লোকটির কথায় আরিশ সব খুলে বললেন না। যতটুকু বললে হিয়াকে খুঁজতে সুবিধা হবে ততটুকু বললেন। শি ইজ মিসিং। ও 24 ঘন্টাও বেশি সময় মিসিং। আমি কোন কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। আই থিংক ওকে কেউ কিডন্যাপ করেছে। এখনো কোনো ফোন কল পাইনি। আরিশের কথায় লোকটি অবাক হয়ে বললেন, হোয়াট? বলো কি? ফোর্স লাগিয়েছো? ইয়েস, আমি পুলিশ ও ডিটেকটিভ লাগিয়েছি, বাট কেউ এখনো কোনো সন্ধান দিতে পারেনি। আই নিড সাম এয়ার ফোর্স অ্যান্ড ফর হেলিকপ্টার। আমি চাই লস অ্যাঞ্জেলস এর নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট ফরেস্টগুলো যেন দেখা যায়। আরিশের কথায় লোকটি বলল, আমার আমেরিকার অ্যান্টর্নি জেনারেল হওয়ায় তোমার অনেক অবদান আরিশ। আমি অকৃতজ্ঞ নই, তুমি চিন্তা করো না। এই মুহূর্তে আমি যোগাযোগ করছি, আর আমি কিছু সোয়াটের টিম পাঠাচ্ছি। আশা রাখি খুব দ্রুত খুঁজে পাবে। অনেক ধন্যবাদ তোমাকে। নাজ রিনভির মাঝে বসে আছে ক্যাথালিন। একের পর এক কল করছে ক্যালভেনকে। অনেক আগেই ক্রিস্টিয়ান বেরিয়েছে হিয়াকে খুঁজতে। ক্যালভেন কল রিসিভ করে ঘুমে কণ্ঠে বলল, বল ক্যাথ। ইউ মাদারফাক, তুই কেন হিয়াকে বলতে গেলি? কি করেছিস? কোনো আইডিয়া আছে?
হিয়া মিসিং। 24 ঘন্টা ধরে আমরা পাগলের মতো খুঁজছি ওকে। কাল তুষার ঝড় হয়েছে, তোর ধারণা আছে কি ভয়াবহ অবস্থা? ও কেমন আছে কে জানে। এতক্ষণ ধরে ক্যাথালিনের কথা শুনে অবাক হলো ক্যালভিন। ও ভেবেছিল হিয়া সত্যি জেনে আয়াসকে জড়িয়ে ধরে ওকে ভালোবাসতে চাইবে, কিন্তু এমন হবে ও খোনাক্ষরেও বুঝতে পারেনি। আয়াসের অবস্থা বোঝার চেষ্টা করেই ও কল কেটে দিল।